নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুম 2024-এ তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকের আমরা আলোচনা করব দশম শ্রেণীর অন্তর্গত ভৌতবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, জৈব রসায়ন। এর আগে আমরা জৈব রসায়নের উপর আমাদের প্রথম পর্বের ক্লাস হয়েছে। আমরা বলেছিলাম এই অধ্যায়টি আমরা বেশ কয়েকটি অধ্যায় পড়ব বিভাগ করে করে। তো আজকের এখন শুরু করছি এর দ্বিতীয় পর্ব। দেখো, প্রথম পর্বে আমরা শিখেছি জৈব যৌগ কি, জৈব যৌগের সাথে অজৈব যৌগের পার্থক্য। আমরা হাইড্রোকার্বন শিখেছি, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি এবং তাদের গঠন সংকেতের মধ্যে কি পার্থক্য থাকে এবং রাসায়নিকভাবে তাদের কিভাবে আমরা পার্থক্য করতে পারি সেগুলো শিখেছি। আমরা এই দ্বিতীয় পর্বের প্রথমেই আমরা দেখে নেব বেশ কিছু যৌগের তাদের অণুর গঠন কেমন হয়, তাদের মধ্যে বন্ধন কোণ, বন্ধন দূরত্ব, বিভিন্ন রকমের যে স্ট্যাটিস্টিক্স সেগুলো আমরা একবার দেখে নেব। চলো প্রথমে আসি ইথেন অণুর গঠন। দেখো, ইথেন একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন, মানে যেটাকে আমরা বলেছিলাম অ্যালকেন শ্রেণীর যৌগ। দেখো, এখানে দুটি কার্বন পরমাণু নিজেদের মধ্যে কি করেছে, একটি ইলেকট্রন জোড় গঠন করে সেটা সমভাবে ব্যবহার করেছে এবং যার ফলে কি হয়েছে, দুটো কার্বন পরমাণুর মধ্যে সমযোজী এক বন্ধন গঠিত হয়েছে। আর কার্বনের যে অপর তিনটি করে যে যোজ্যতা, সেটা তিনটি করে হাইড্রোজেন পরমাণুর সাথে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত হয়ে কার্বনের যে চতুর্যোজ্যতা অর্থাৎ টেট্রাভ্যালেন্সি সেটা ফুলফিল করেছে। দেখো, এখানে যে ইথেনের 4 রকমের গঠনই আমি তোমাদের সামনে রেখেছি। একদম বাঁদিকে যেটা দেখতে পাচ্ছ উপরে, সেটা হচ্ছে লুইস ডট স্ট্রাকচার, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে কার্বনের যে সার্কেল তার মধ্যে 8টি ইলেকট্রন রয়েছে এবং মানে কার্বনের ইলেকট্রনগুলোকে ক্রস আর হাইড্রোজেনের ইলেকট্রনগুলোকে ডট দিয়ে চিহ্নিত করা রয়েছে। এবং দেখো, কার্বনের যে সার্কেল সেখানে তোমার 8টি ইলেকট্রন করে রয়েছে, দুটি কার্বনের ক্ষেত্রেই ডট এবং ক্রস মিলিয়ে অবশ্যই। আর হাইড্রোজেনের যে সার্কেল তার মধ্যে ক্রস ডট মিলিয়ে দুটি করে ইলেকট্রন রয়েছে, অর্থাৎ একটি সমযোজী বন্ধন উৎপন্ন করেছে। যদি তার আমরা লাইন স্ট্রাকচার দেখি, তাহলে ডান দিকে যে গ্রিন কালারের যে গঠনটি দেখতে পাচ্ছ CH3 আর ত্রিমাত্রিক যে গঠন, দেখো একদম লেফট কর্নারে তোমরা যেটা দেখছো ওটা হচ্ছে ত্রিমাত্রিক গঠন। আর ডান দিকে যেটা আছে যে গঠনটা, সেখানে কিন্তু ইথেনের ডিটেলস অ্যানালিসিস করা আছে। যেহেতু দেখো টেট্রাহেড্রাল গঠনে আমরা বলেছিলাম যে 109 ডিগ্রি 28 মিনিট হয়, তোমরা পরবর্তীকালে জানবে বিভিন্ন ফ্যাক্টরের ওপর অর্থাৎ বিভিন্ন প্রভাবকের ওপর উপস্থিতিতে কিছু কিছু ক্ষেত্রে বন্ধন কোণের সামান্য সামান্য পরিবর্তন হয়, এমনকি বন্ধন দৈর্ঘ্যেরও পরিবর্তন হয়। মোটামুটি জেনে রাখো, কার্বনের যেহেতু আমরা এর আগের ক্লাসে বলেছিলাম তার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 77 পিকোমিটার, আর হাইড্রোজেনের যে তোমার থাকে মোটামুটি 0.30। তার মানে দুটো যোগ করলে দেখা যায় যে কার্বন হাইড্রোজেনের ব্যাসার্ধ প্রায় 107 পিকোমিটারের মতন হয়। তো এক্ষেত্রে কিন্তু দেখা যায় যে কার্বন হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্যটা কিছুটা বৃদ্ধি পায়, 109 ডিগ্রি মানে 109.40 পিকোমিটার হয়। আর বন্ধন কোণটাও প্রায় 109 ডিগ্রি থেকে 28 মিনিট পরিবর্তিত হয়ে হাইড্রোজেন কার্বনের মধ্যে যে কোণটা দাঁড়ায় সেটা ওই প্রায় 111 মতন দাঁড়ায়। আর কার্বন কার্বন সমযোজী যে এক বন্ধন দূরত্ব সেটা হয় 154ও তোমরা বলতে পারো, বা এক্সাক্ট যদি বলতে চাও তাহলে হচ্ছে 153.51 পিকোমিটার। দেখো, এই যে ইথেনের টেট্রাহেড্রাল গঠন, এটা আমার হাতেই মডেলটা আছে, তোমরা মডেলটার দিকে দেখলেই দেখতে পাবে। এই যে মডেলটা তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে, এটা হচ্ছে দেখো ইথেনের গঠন। তাহলে এখানে ইথেন কি আছে, দুটো কার্বন পরমাণু দেখতে পাচ্ছ, আর এই তিনটে করে কার্বনের সঙ্গে 3টে হাইড্রোজেন CH3, আর এই একটা কার্বন তার সাথে 3টে হাইড্রোজেন CH3। এই যে বন্ধন দৈর্ঘ্যটা, কার্বন কার্বনের মধ্যে বন্ধন দৈর্ঘ্য, এই বন্ধন দৈর্ঘ্যটা হয় কত, এই আমি একটু আগে বললাম, এটা নিয়ার অ্যাবাউট 154 বলতে পারো বা 153.51 পিকোমিটারও বলতে পারো। আর এই যে বন্ধন কোণ মানে কার্বন কার্বন হাইড্রোজেন, এই বন্ধন কোণটা হয়ে যাচ্ছে প্রায় 111 ডিগ্রি, যেটা নর্মালি টেট্রাহেড্রাল যদি পারফেক্ট টেট্রাহেড্রাল হয় তাহলে যেটা 109 ডিগ্রি 28 মিনিট হয়, সেটা কিছুটা পরিবর্তন হয়। এবং এই পরিবর্তনের কারণগুলো তোমরা পরবর্তীকালে জানতে পারবে যে কোন কোন ফ্যাক্টর উপর ডিপেন্ড করে এই মানগুলো কিছু কিছু পরিবর্তন হয়। বেশ, তাহলে তোমরা ইথেনের কিন্তু ডিটেল স্ট্রাকচার তোমরা এখানে পেয়ে গেলে। এরপরে আমরা আলোচনা করব ইথিলিনের গঠন। দেখো, ইথিলিন অণুর যে গঠন, এটা একটা সরলতম অ্যালকিন। তার কারণ এই যে ইথিলিনের যে গঠন, এটা অসম্পৃক্ত একটা হাইড্রোকার্বন অ্যালকিন পরিবারের। অ্যালকিনের সংকেত কি বলেছিলাম, CnH2n। তাহলে n এর ভ্যালু সব থেকে কম কত হতে পারে, 2।
এবং দেখো ঠিক এই গঠনটি কিন্তু এখানে নেওয়া হয়েছে এবং আলোচিত হয়েছে C2H4। এই অণুতে কি হয়েছে না কার্বনের অষ্টক পূরণের জন্য অপর একটি কার্বন পরমাণুর সাথে দুটি ইলেকট্রন জোড় গঠন করেছে। ফলে কি হয়েছে, দুটো কার্বন পরমাণু মাঝখানে একটা সমযোজী দ্বিবন্ধন তৈরি হয়েছে। তোমরা লুইস ডট স্ট্রাকচারটা খুব ভালো করে দেখো, যেখানে তোমরা দেখতেই পাবে যে কার্বনের যে সার্কেল সেখানে কিন্তু 8টা ইলেকট্রন তো রয়েছেই, কিন্তু কার্বন কার্বনের যে ইন্টারসেকশন সেখানে তোমরা দেখতে পাবে মোট 4টি ইলেকট্রন আছে। 4টি ইলেকট্রন থাকা মানেই সেটা দুটো বন্ধনের সমতুল্য, অর্থাৎ দুটো কার্বন পরমাণুর মাঝখানে কি আছে, একটি দ্বিবন্ধন রয়েছে। এবং ওই গঠনটা তোমরা ডান দিকের যে ছবিটা আছে সেটা দিয়ে তাকালেই দেখতে পাবে যে কার্বন কার্বন সেখানে কি আছে, দ্বিবন্ধন আছে এবং কার্বন হাইড্রোজেনের মধ্যে এক বন্ধন আছে। এইভাবে কার্বনের চতুর্যোজ্যতা কিন্তু পূরণ হয়েছে এবং হাইড্রোজেনের অবশ্যই মানে সিঙ্গেল ভ্যালেন্সি সেটা পূরণ হয়েছে। এবং দেখো বাম দিকে যেটা আছে ওটা 3D যে স্ট্রাকচারটা, দুটো কার্বন পরমাণু মাঝখানে দ্বিবন্ধন সেখানে দেখানো হয়েছে, আর কিভাবে কার্বন পরমাণু অপর দুটো হাইড্রোজেনের সাথে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে সেটা দেখানো হয়েছে। আর কার্বন কার্বনের যে তোমার এই যে ডাবল বন্ড জনিত যে অ্যালকিনের যে গঠন তার ডিটেলস অ্যানালিসিস দেওয়া আছে। এখানে দেখো যেহেতু তোমরা বড় জানবে এখানে কার্বন পরমাণুগুলো sp2 সংকরায়িত হওয়ার কারণে এটা একটা সমতলীয় একটা গঠন তৈরি করে, যেখানে প্রায় এই বন্ধন কোণগুলো হওয়া উচিত 120 ডিগ্রি। আমি আগেই বলেছি বিভিন্ন প্রভাবকের উপস্থিতিতে এই বন্ধনগুলো কি হয়, সামান্য পরিবর্তন হয়, যার ফলে এখানে যে হাইড্রোজেন কার্বন কার্বন যে বন্ধন আছে প্রায় 121 ডিগ্রি আছে। আর দেখো কার্বন হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্য এখানে কিন্তু হয়েছে কত, 108.7 পিকোমিটার, যেটা কিন্তু এর আগে ছিল একটু বেশি, তাই তো। আবার দেখো কার্বন কার্বনের মধ্যে যে বন্ধন দূরত্ব আগেরটা কত ছিল, যেটা সিঙ্গেল বন্ড ছিল বলেছিলাম প্রায় 154, এক্সাক্ট ছিল কত 153.5। এখানে দেখো সেটা এসছে প্রায় 134, অর্থাৎ বেশ খানিকটা কম। বুঝতেই পারছো যে কার্বন কার্বন এক বন্ধন দ্বারা যুক্ত হলে বন্ধন দৈর্ঘ্য কি হয়, একটু বেশি হয়, কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধন হলে বন্ধন দৈর্ঘ্য কমে যায়। তাহলে তোমরা নিশ্চয়ই কেউ কেউ এখন থেকেই ভাবতে শুরু করেছো যে স্যার যদি এটা ত্রিবন্ধন থাকতো তাহলে ওখানে কি আরো কমে যাবে। একদম ঠিক, আমরা যখন ত্রিবন্ধন নিয়ে আলোচনা করব তখন দেখবে কার্বন কার্বন বন্ধন যে দৈর্ঘ্যটা সেটা আরো কিছুটা কমে গেছে। দেখো আমার কাছেই এই মডেলটা রয়েছে, তোমাদেরকে একটু দেখাই যে ইথিলিনের গঠন। দেখো এই হচ্ছে ইথিলিন, এই হচ্ছে ইথিলিনের গঠন। দেখো কার্বনের দুটো পরমাণু রয়েছে আর এই দুটো হচ্ছে হাইড্রোজেন, আর এটা একটা অসম্পৃক্ত দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন মানে অ্যালকিন শ্রেণীর যৌগ, দেখতেই পাচ্ছ। এবং এই যে বন্ধন কোণ এটা সমতলীয়, যদি আমি এটা রাখি দেখো সবকটাই পরমাণু আমার হাতের তলেই পড়ে আছে না, তাহলে এটা প্ল্যানার। দেখো এই কার্বন কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন সবকটা কি আছে একই তলে, যেটার কথা আমি একটু আগে বলছিলাম। এটা এই কার্বনগুলো sp2 সংকরায়িত হয়, সংকরায়নটা তোমরা পরে বিস্তারিত জানতে পারবে। তো এটা সমতুল্য গঠন। এবং এই যে বন্ধন কোণ লক্ষ্য করে দেখো, এই যে বন্ধন কোণ এইটা কত অ্যারাউন্ড হয় 120, এখানে এক্সাক্ট হচ্ছে তোমার এই 121। আবার এটাও তাই, দেখো মোটামুটি তোমরা যারা জ্যামিতিটা খুব ভালো বোঝো তারা বুঝতে পারছো যে এইটা যদি আমি একটা বৃত্ত কল্পনা করি, হ্যাঁ পুরো সার্কেল কল্পনা করি, তাহলে এই একটা বন্ড এদিকে একটা এইদিকে একটা, তাহলে মোটামুটি 3টে সমান ভাগে যদি ভাগ হয় তাহলে কত করে বন্ধন কোণ হয়, 120 ডিগ্রি হয়, তাই নয় কি। তো এখানে ওই সেটা দাঁড়িয়েছে প্রায় কত 121 ডিগ্রি, বুঝতে পারছো। আর এই যে বন্ধন দৈর্ঘ্য, এই যে কার্বন কার্বন বন্ধন দ্বিবন্ধন জনিত বন্ধনের কারণে এই বন্ধন দৈর্ঘ্য কত হয়েছে অ্যারাউন্ড 134, যেটা কিনা তোমার এর আগে ছিল এই যে সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে যেটা ছিল তোমার 154, ঠিক আছে, সেটা এখানে কমে এসে কত হয়েছে না 134, ঠিক আছে। আমরা যখন ত্রিবন্ধন দেখাবো তখন দেখবো সেটা আরো কমে গিয়ে কত হবে 121। বেশ, তাহলে তোমরা ইথিলিন অণুর গঠন দেখতে পেলে। এবার আমরা আলোচনা করব অ্যাসিটিলিন অণুর গঠন। দেখো অ্যাসিটিলিনে কি থাকে, এটা একটা অ্যালকাইন শ্রেণীর যৌগ। অ্যালকাইন মানে যেখানে কি থাকবে, ত্রিবন্ধন থাকবে। সাধারণ সংকেত আগের ক্লাস আমি শিখিয়েছি CnH2n-2, তাহলে n এর ভ্যালু যদি 2 হয় তাহলে এর সংকেত হবে C2H2। এখানে কি হয় না কার্বন পরমাণু নিজেদের মধ্যে 3টি ইলেকট্রন জোড় গঠন করে, মানে 3টে করে ইলেকট্রন শেয়ার করে 3টে ইলেকট্রন জোড় তারা কিন্তু করে একটা সমযোজী ত্রিবন্ধন তৈরি করে। তোমরা বাম দিকের লুইস ডট গঠনটা ভালো করে লক্ষ্য করো। দেখো লুইস ডট গঠনে কার্বনের যে সার্কেলটা আছে, দুটো কার্বনের যে ওভারল্যাপিং জোন যেটা দেখানো আছে সেখানে দেখো
তিনটে তিনটে মোট 6টা ক্রস সাইন দেওয়া আছে। এখানে কার্বনের যে ইলেকট্রনগুলোকে সেটাকে ক্রস দিয়ে দেখানো আছে, হাইড্রোজেনের ইলেকট্রনটাকে ডট দিয়ে দেখানো আছে। এবং দেখো দুটো কার্বনের যে ওভারল্যাপিং জোন, সেখানে মোট 6টি ইলেকট্রন আছে, তার মানে 3 জোড়া অর্থাৎ 3টে ইলেকট্রন জোড় তৈরি করেছে, মানে কার্বন কার্বনের ত্রিবন্ধন আছে। ডান দিকের ছবিটা দেখো, যেখানে লাইন স্ট্রাকচার দেখানো হয়েছে সি ট্রিপল বন্ড সি, আর প্রত্যেকটা কার্বন নিজেদের মানে অপর একটি যোজ্যতা হাইড্রোজেনের সাথে একটি সমযোজী বন্ধন দ্বারা যুক্ত আছে, ফলে C2H2 গঠন করেছে। বাম দিকের নিচের দিকটা দেখো, এটা ত্রিমাত্রিক গঠন আছে, আমি ত্রিমাত্রিক গঠনটা দেখাবো। তার আগে ডান দিকে দেখো ডিটেলস অ্যানালিসিস দেওয়া আছে, যেখানে কি আছে তোমার, আমি একটু আগে বললাম যে কার্বন কার্বন ট্রিপল বন্ডটা আরো কমে যায়, মানে প্রায় 121 অর্থাৎ 120.3 নিয়ার আবাউট এরকম দাঁড়ায়। কিছুটা পরিবর্তন হয় অন্যান্য ফ্যাক্টর উপর ডিপেন্ড করে। দেখো কার্বন হাইড্রোজেনের বন্ড লেন্থ আরো কমে গেছে, কত হয়েছে প্রায় 106 পিকোমিটার। তাহলে যেটা দেখো অ্যালকেন যখন ছিল তখন কার্বন হাইড্রোজেন যে বন্ড লেন্থ ছিল, যখন অ্যালকিন হলো সেখানে কমে গেল, অ্যালকাইন এসে আরো কমে গেল। দেখো আমার হাতে এই মুহূর্তে তোমার অ্যাসিটিলিনের যে গঠন, যেটা ত্রিমাত্রিক গঠন, সেই মডেলটা রয়েছে, একবার তোমরা দেখে নাও। দেখো এই হচ্ছে তোমার অ্যাসিটিলিন অণুর গঠন, মানে দেখো দুটো কার্বন পরমাণু আছে C2, আর এই হচ্ছে দুটো হাইড্রোজেন, তাহলে C2H2। এবং দেখো এটা একটা লিনিয়ার গঠন, তাই নয় কি, সরল রৈখিক। দেখো এ তো প্ল্যানার তো বটেই, সমতুল্য তো বটেই, মানে আমি যদি একটা প্লেনে ফেলছি, দেখো একটা প্লেনে রয়েছে, তাই না, আমার হাতের তালুতেই রয়েছে। এবং দেখো একই সরল রেখাতেও আছে, ভালো করে দেখো। তাহলে এখানে বন্ধন কোণ কত হবে, কার্বন হাইড্রোজেন কার্বন, অবশ্যই বুঝাচ্ছে 180 ডিগ্রি হবে, তাই না। এখানে এই যে বন্ধন কোণ একই সরল রেখাতে আছে, সরল রেখা থাকার ফলে এই কোণ কত হবে, 180 ডিগ্রি হবে। যেটা তোমার মিথেন বা অন্যদের ক্ষেত্রে 109°28' ছিল, সেখানে যখন ডবল বন্ড এলো তখন নিয়ার অ্যাবাউট হলো 120, সামান্য যে ভ্যারিয়েশন হয় সেটার কথা বলেছি। এখানে অ্যালকাইন হলে কত হবে, সরল রৈখিক এবং 180 ডিগ্রি। আর এই যে বন্ধন দূরত্বটা সেটা কিন্তু আরো কমে গেছে, নিয়ার অ্যাবাউট 120 থেকে 121 এর মধ্যে থাকে। যেটা তোমার ডাবল বন্ডের ক্ষেত্রে কত ছিল, 134, আর সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে কত ছিল, সেটা হচ্ছে 154। তাহলে এই মানগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। বেশ, এইবার আমরা জৈব যৌগের আরেকটা দিক আলোচনা করব, সেটা হচ্ছে কার্যকরী মূলক। দেখো মূলক তো তোমরা নিশ্চয়ই জানো, যখন কোনো একক পরমাণু বা পরমাণু পুঞ্জ, মানে অনেকগুলো পরমাণু মিলে যে গঠিত হয়, সেটা যখন একক পরমাণুর মতন আচরণ করে কোনো রাসায়নিক বিক্রিয়ায়, তখন তাকে আমরা মূলক বলি। এই রকম মূলক যখন কোনো জৈব যৌগে উপস্থিত থেকে জৈব যৌগের প্রকৃতি এবং রাসায়নিক ধর্ম, মানে তার ভৌত এবং রাসায়নিক ধর্ম নির্ধারণ করে, তখনই তাদেরকে আমরা বলি কি কার্যকরী মূলক, মানে ফাংশনাল গ্রুপ। এই ফাংশনাল গ্রুপের উপর কিন্তু নির্ভর করে জৈব যৌগের বিভিন্ন ধর্ম নির্ধারিত হয় বা তারা সেই প্রদর্শন করে, সেটা তোমরা জানতে পারবে। দেখো এই কার্যকরী মূলক মূলত দুই প্রকারের হয়। কিছু আছে কার্বন ঘটিত, মানে সেই কার্যকরী মূলকের মধ্যে কার্বন পরমাণু থাকবে, আর কিছু আছে কার্বন বর্জিত। দেখো তোমাদের যে লিস্ট দিয়েছি সেখানে দেখো কার্বক্সিল, মানে কার্বক্সিলিক অ্যাসিড COOH, আমরা এর গঠনও দেখবো কার্বক্সিলিক অ্যাসিডের। দেখো যদি কোনো জৈব যৌগের মধ্যে এই COOH মূলক, মানে কার্বক্সিল মূলক থাকে, তাহলে সেটা অম্লধর্মী হয়। যেমন তোমরা নিশ্চয়ই জানো ভিনিগার, তোমরা যে রান্নাঘরে ব্যবহার করো বা দেখবে বাড়িতে ছোট ছোট জিনিস কিছু ক্লিন করতে, পরিষ্কার করতেও কিন্তু ভিনিগার অনেক সময় ব্যবহার করেন। তো সেক্ষেত্রে তার সংকেত তোমরা জানো CH3COOH, অর্থাৎ তার মধ্যে এই COOH কার্বক্সিল অ্যাসিড মূলকটা থাকে। আবার দেখো অ্যালডিহাইড CHO বা কিটোন C+O, যেটাকে লেখা আছে CO, আমরা সেটা বোর্ডে যখন দেখাবো তোমাদেরকে ভালো করে ডিটেলস বুঝিয়ে বলবো। তাহলে দেখো সব কটা যে কার্যকরী মূলক আরো আছে, তোমরা পরবর্তীকালে শিখবে, এস্টার আছে, সায়ানাইড আছে। তো এদের প্রত্যেকের মধ্যে কি আছে, কার্বন পরমাণু আছে, মানে এই কার্যকরী মূলকগুলো হচ্ছে কার্বন ঘটিত। আবার কিছু তোমার কার্যকরী মূলক আছে যেখানে কিন্তু কার্বন পরমাণু থাকে না, যেমন ধরো হাইড্রক্সিল OH। দেখো এই OH যে মূলক, এটা আমরা দেখবো যদি কোনো অ্যালকিল মূলকের সাথে কোনো জৈব যৌগের অন্য মূলকের সাথে থাকে, তাহলে সেটা অ্যালকোহল ধর্মী হয়, ঠিক আছে। যদিও এই হাইড্রক্সিল মূলকের কিছু অদ্ভুত রয়েছে, মানে আচরণ আছে। যদি এটা অ্যারোমেটিক, সেই অ্যারোমেটিক শব্দটা আমি এখন ব্যবহার করলাম, পরবর্তীকালে তোমরা শিখবে যদি অ্যারোমেটিক কোনো বলয়ের সঙ্গে যুক্ত থাকে তখন কিন্তু আবার অম্লধর্মী হয়ে যায়। যাক, সেগুলো আমরা পরে আলোচিত করব, তোমরা শিখবে, জানতে পারবে, আলোচনা তখন পরে হবে। ইথার, দেখো অক্সিজেন আছে, দুদিকে দুটো বন্ড আছে। অ্যামিনো,
NH2, এছাড়া নাইট্রো, হ্যালাইড, এরকম অনেক কার্যকরী মূলক আছে যেখানে কিন্তু কোনো কার্বন পরমাণু নেই। তার মানে আমরা কার্যকরী মূলক যেটাকে আমরা শার্পলি দুটো ক্যাটাগরিতে ভাগ করছি, একটা হচ্ছে যারা কার্বন ঘটিত, একটা হচ্ছে যারা কার্বন বর্জিত। এবং আরো একবার বলে রাখি, এই কার্যকরী মূলক যেগুলো সেটা জৈব যৌগ উপস্থিত থেকে তার কিন্তু প্রকৃতি কেমন হবে, মানে তার ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম কেমন হবে, সেটা কিন্তু নির্ধারণ করে এই কার্যকরী মূলক। এবার দেখো আরো কিছু কার্যকরী মূলকের ভিত্তিতে কিছু যৌগের শ্রেণী তোমাদের এখানে দেখানো হয়েছে। দেখো প্রথমেই আমরা যেটা আলোচনা করেছিলাম কার্বক্সিলিক অ্যাসিড, কি আছে জৈব যৌগের শ্রেণীর নাম কার্বক্সিলিক অ্যাসিড, তার মধ্যে উপস্থিত কার্যকরী মূলকের নাম কি আছে কার্বক্সিল। আচ্ছা, তার সাধারণ সংকেত মানে আমরা জেনারেল ফর্মুলা কি দিয়ে প্রকাশ করতে পারি, আর দিয়ে, RCOOH। এই আরটা অ্যালকিল মূলক, আমি তোমাদের দেখাবো কিভাবে অ্যালকিল মূলক গঠিত হয়, তার নামগুলো কিভাবে হয় সেগুলো আমরা সবটাই শেখাবো, মানে ধীরে ধীরে আরো যে ক্লাসগুলো আগামী দিনে যেটা তোমরা দেখতে পাবে সেগুলোর মধ্যে জানতে পারবে। দেখো গঠন সংকেত, এই যে COOH একসাথে যেটা লেখা হচ্ছে সেখানে কিন্তু আছে C+1OOH। আর দেখো অ্যাসিডিক অ্যাসিড CH3COOH। দেখো আমার হাতে এই মুহূর্তে একটা অ্যাসিডিক অ্যাসিডের অণু গঠনটা আছে, আমি একটু দেখিয়ে দিই তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো এই যে কার্বন, এই কার্বনটা টেট্রাভ্যালেন্সি কি আছে, এই 1 2 3 তিনটে হাইড্রোজেন মানে CH3, আর এই কার্বনের সঙ্গে একযোজি বন্ধন। আর এই যে কার্বন আর অক্সিজেন দেখো দ্বিযোজি, এই যে C+1OOH মানে লালটা এটা হচ্ছে অক্সিজেন পরমাণু, আর এটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে কি হলো তোমার, দেখো এই যে C+1O আর OH এই হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। যদি এই গ্রুপটা কারোর সাথে থাকে তাহলে সে কিন্তু হয়ে যাবে তোমার কি অম্লধর্মী। দেখো যদি আমি এই বন্ডটা খুলে দিই, দিয়ে যদি এখানে একটা হাইড্রোজেন যদি আমি লাগিয়ে দিই, এই দেখো কি করলাম, তোমাদের সামনেই করলাম, যা করলাম দেখো এই হয়ে গেল HCOOH, মানে এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। আগে কি ছিল অ্যাসিডিক অ্যাসিড, এখন কি হলো ফর্মিক অ্যাসিড। তাহলে এই যে মূলক, এইটা একটা মূলকের মানে একক মূলকের মতো কাজ করে, তাহলে এই হচ্ছে মূলক। এবার এইটা থাকা মানেই কি হবে, সে অম্লধর্মী হবে, অর্থাৎ তার আম্লিক ধর্ম দেখা যাবে। বিভিন্ন যে তোমাদের অম্ল ধর্ম পড়ো, মানে অ্যাসিডের সঙ্গে যে ক্ষারের বিক্রিয়া হলে যদি লবণ উৎপন্ন হয়, তাহলে এর সঙ্গে যদি আমি ক্ষার যোগ করি তাহলে ও লবণ উৎপন্ন করবে, তাই নাকি? যদি বাইকার্বনেট কার্বনেট যোগ করি তাহলে এখান থেকেও নিশ্চয়ই CO2 বেরোবে। মানে এর যা যা প্রপার্টি আছে অ্যাসিডের সেগুলো দেখাবে। দেখো আমার হাতে আরেকটি আছে, এই যে OH, দেখো অ্যালকোহল, দেখো এই অক্সিজেন আর এই OH, এই OH মূলকটা এটা হচ্ছে একটা অ্যালকিল মূলক, এটা হচ্ছে এইটাকে আমি বলছিলাম আর। দেখো CH3CH2 এটা একটা অ্যালকিল মূলক, এর নাম হচ্ছে ইথাইল মূলক। এই ইথাইলের সাথে এই OH এইটা যখনই যোগ হবে তখন কি হবে, এই যৌগটা হয়ে গেল ইথাইল অ্যালকোহল, এবং এই ইথাইল অ্যালকোহল কিন্তু এখন অ্যালকোহল ধর্মী হবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো এইটা কি করছে, একটা মূলক, এটা একটা মূলক, একটা একক পরমাণুর মতন আচরণ করে। যখন দেখবে তোমরা পরবর্তীকালে জৈব যৌগ আরো বিস্তারিত পড়বে, যখন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে তখন দেখবে এই অংশটার পরিবর্তন হবে, মানে এই অংশটা বেরিয়ে যাবে, এই অংশ যুক্ত হবে, এইরকমই হবে। দেখো এখানে আমি আরো একবার বলি, এই যে ছিল তোমার এই যে মিথাইল যে মূলক, এটা ছিল কি মিথাইল মূলক, তার মানে এটা হচ্ছে অ্যালকিল মূলক। এই যে আর অংশটা যেটা বলেছিলাম আর, দিস ইজ আর, এই আর এর সাথে এই যে COOH এইটা হচ্ছে কার্বক্সিল মূলক, মানে কার্বক্সিলিক অ্যাসিড। যখন এর যুক্ত হলো, তাহলে একটু আগে ছিল ফর্মিক অ্যাসিড, এখন হয়ে গেল অ্যাসিটিক অ্যাসিড, তার মানে এ অ্যাসিড ধর্ম দেখাবে, বুঝতে পেরেছো? এবং এই যে যে মূলকটা এইটা হচ্ছে কার্যকরী মূলক, বুঝতে পেরেছো আশা করি? বেশ, দেখো আমার হাতে আরেকটা রয়েছে, এই যে ইথার। আমি একটু আগে বলছিলাম দেখো এই যে অক্সিজেন দুদিকে দুটো সিঙ্গেল বন্ড, মানে এইদিকে একটা দেখো এইটা একটা অ্যালকিল মূলক, এই যে CH3 এর নাম হচ্ছে কি না মিথাইল মূলক। কার্বন তিনটে হাইড্রোজেন থাকলে তাকে বলে মিথাইল। আর একটু আগে দেখালাম ইথাইল মূলক, তাহলে এদিকে একটা মিথাইল মূলক দিয়েছি, তাহলে এদিকেও দেখো এই যার মিথাইল মূলক, তাই না? এই যে কার্বন আর তিনটে হাইড্রোজেন, তাহলে এটাও আছে কি মিথাইল মূলক। তাহলে এই যে মিথাইল মূলকের সাথে আমি যুক্ত করলাম, তাহলে কটা মিথাইল যুক্ত করলাম, দুটো, তাই এটাকে নাম হচ্ছে ডাই মিথাইল ইথার। তাহলে দেখো এইটা হচ্ছে কার্যকরী মূলক। এই যে ইথার থাকার কারণে এর ধর্ম কিন্তু ইথার ধর্মী হবে, ঠিক আছে? ইথারের যে সমস্ত ধর্মগুলো দেখায় সেগুলো ইথার দেখাবে। তাহলে আশা করি কার্যকরী মূলক কি তোমরা কিন্তু সেটা বিস্তারিত বুঝতে পেরেছ। বেশ, আমরা আরো কিছু যৌগ দেখি। দেখো এরপর আছে কি অ্যালডিহাইড। দেখ অ্যালডিহাইডের তাহলে সাধারণ সংকেত কি আছে,
আর সিএইচও, দেখো আর কিন্তু আমি ইতিমধ্যেই তোমাদের মডেল দেখিয়ে বলে দিয়েছি, আর কিন্তু সিএইচ3, তার নাম মিথাইল, সিএইচ3 হলে ইথাইল। দেখো তার সাথে যে সিএইচও, ওই যে মূলক দেখো বন্ধন আমি এক্ষুনি ভাঙছিলাম, তৈরি করছিলাম, তোমাদের সামনে করলাম না, দেখো C++OH, এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক। এই অ্যালডিহাইড মূলক যখন যুক্ত হচ্ছে তখন একে বলছে কি অ্যাসিটালডিহাইড, আর যদি ওই হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয় তখন তাকে বলছে কি ফর্মালডিহাইড। মানে এগুলো বিভিন্ন উদাহরণ, এরকম অজস্র অ্যালডিহাইড শ্রেণীর যৌগ পাওয়া যায়। এরপর দেখো কিটোন, কিটোনের মধ্যে কি মূলক থাকে? কিটো মূলক থাকে। কিটো মূলকের গঠন দেখো C++O, আর দুদিকে দুটো কি আছে? আর প্রাইম দেওয়া আছে, মানে আর এবং আর প্রাইম দুটোই হচ্ছে অ্যালকিল মূলক। দেখো অ্যাসিটোন, যদি দুদিকে আর দুটো CH3 থাকে তখন আমরা বলছি কি অ্যাসিটোন, আর একদিকে মিথাইল মূলক একদিকে যদি ইথাইল মূলক থাকে তখন তাকে আমরা বলছি কি বিউটানোন। দেখো তারপরে আছে কি অ্যালকোহল, তোমাদের আমি অ্যালকোহল দেখিয়েছি একটু আগেই, আর OH, মানে এক্ষুনি CH2OH ইথাইল অ্যালকোহলের গঠন কিন্তু তোমাদের দেখিয়েছি। এবং সেখান থেকে দেখো আমি আরেকবার তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি, মডেলটা লক্ষ্য করো। এইটা আমার আছে হাতে এই মুহূর্তে ইথাইল অ্যালকোহল, এই যে CH3CH2OH, তুমি তো বলো মিথাইল অ্যালকোহল কেমন হবে, তাহলে এই CH2টা আমি খুলে দিলাম, দেখো CH2 করে দিয়ে এখানে কি তৈরি করে দিলাম, এই জুড়ে গেল। তাহলে দেখো CH3OH, তাহলে এটা হলো কি মিথাইল অ্যালকোহল। তাহলে ছিল এই যে বললাম এটা অ্যালকিল মূলক, এই যে CH3 অ্যালকিল মূলক, এর সাথে OH জুড়ে দিলাম, তাহলে হয়ে গেল কি মিথাইল অ্যালকোহল। যদি আমি এর সাথে আবার এইটা জুড়ে দিই, মানে একটা CH2 জুড়ে দিলাম, তাহলে এটা কি তৈরি হলো ইথাইল মূলক। এই ইথাইল মূলকের সাথে দেখো CH3CH2 ইথাইল মূলক, এর সাথে OH জুড়ে দিলাম, এই হয়ে গেল ইথাইল অ্যালকোহল। ঠিক আছে, এইভাবে কিন্তু জৈব যৌগ কি হয়, ক্যাটালিনেশন প্রপার্টি এবং অন্যান্য প্রপার্টির মাধ্যমে অসংখ্য জৈব যৌগ তৈরি করে। বেশ, এরপর চলে যাও অ্যামিন। দেখো অ্যামিনের এর কার্যক্রমের নাম হচ্ছে কি অ্যামিনো, তার সংকেত কি NH2। দেখো নাইট্রোজেন তোমরা জানো সবসময় ত্রিবন্ধন, মানে তার ট্রাইভ্যালেন্সি, তাই না, NH3 অ্যামোনিয়া, সেখানে একটা হাইড্রোজেন পরমাণু একটা অ্যালকিল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এবং NH2 যে মূলকটা সেটা হচ্ছে অ্যামিন শ্রেণীর যৌগ। উদাহরণ কি মিথাইল অ্যামিন, ইথাইল অ্যামিন ইত্যাদি। একইভাবে ইথার, আমি একটু আগে তোমাদের ইথার দেখিয়েছি, ইথার শ্রেণী দেখো O++O, দুদিকে দুটো আর আছে, ডাইমিথাইল ইথার। দেখো আরেকবার গঠনটা দেখে নাও, এই যে একটু আগে দেখিয়েছি নিচের যে উদাহরণটা দেখো ডাইমিথাইল ইথার, মানে এই যে মিথাইল মূলক, এইটাকে আবার বলছি মিথাইল, এই যোগ হয়ে গেল অক্সিজেন, এদিকে একটা মিথাইল, দুটো মিথাইল, তাহলে হয়ে গেল কি ডাইমিথাইল ইথার। এই যৌগটা দেখছো ডাইমিথাইল ইথার, ঠিক আছে। বেশ, তাহলে এটা ইথার শ্রেণীর যৌগ। তাহলে আশা করি তোমরা কার্যকরী মূলক কি এবং জৈব যৌগে উপস্থিত থাকলে তার যে রাসায়নিক ধর্মের ভৌত ধর্মের পার্থক্য হয়, পরিবর্তন হয়, সেগুলো তোমরা জানলে। তোমাদের মডেল দেখিয়ে দিলাম, সেখানে তোমরা দেখলে গঠনের কি রকম পার্থক্য থাকে। এই হচ্ছে কার্যমূলকের মানে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা তোমাদের সামনে রাখলাম। এরপর আমরা আলোচনা করব সমবায়বতা বা আইসোমারিজম। দেখো জৈব যৌগের যে বিভিন্ন ধর্মগুলো দেখায়, যেটা নিয়ে আমরা ক্লাস শুরু করেছিলাম, ক্যাটালিনেশন প্রপার্টি, তার হচ্ছে হোমোলোগাস সিরিজ গঠন এবং আইসোমারিজম, এগুলো কিন্তু জৈব যৌগের নিজস্ব প্রপার্টি। তাহলে আমরা চলে যাই এরপরে সমবায়বতা। কাকে বলছি সমবায়বতা? না, একই আণবিক সংকেত বিশিষ্ট হবে কিন্তু ভিন্ন ধর্মী যৌগ। কেন হবে না? আণবিক সংকেত একই হওয়া মানে আমরা যেটা জানতাম অজৈব যৌগের ক্ষেত্রে সেটা একই যৌগ, কিন্তু এদের কি হয় ভিন্ন ভিন্ন গঠনের পার্থক্যের জন্য নতুন নতুন যৌগ তৈরি হয়, অথচ সংকেত কিন্তু একই থাকবে, ভিন্ন ভিন্ন যৌগ হবে। এই যে ভিন্ন ভিন্ন যৌগ গঠনের যে ধর্ম, তাকেই আমরা বলছি সমবায়বতা, আর সেই যৌগগুলিকে পরস্পরে বলছি সমাবয়ব। এই সমাবয়ব কথাটির যে আইসোমারিজম কথাটি এসছে কিন্তু একটা গ্রিক শব্দ, গ্রিক শব্দ আইসোমার, সেটাকে আমি যদি ভাঙি তাহলে আইসোস, ISOS, তার মানে সেম, মানে একই, আর হচ্ছে মিয়ার্স মানে পার্ট, মানে টুকরো, খণ্ড, অর্থাৎ একই রকমের পার্ট, তাকে বলছি আইসোমার। কারণ একই যেন জিনিস, মানে সংকেত একই কিন্তু ভিন্ন যৌগ, তাকে বলছি কি আইসোমার। দেখো আইসোমার কত রকমের হতে পারে, একটা তোমাদের ট্রি এখানে দেখানো আছে। দেখো সমবায়বতা, তাকে আমরা মূলত দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হচ্ছে গঠনগত সমবায়বতা, একটা হচ্ছে ত্রিমাত্রিক সমবায়বতা। তোমরা খুব ভালো করে কিন্তু এটা লক্ষ্য করো। এবার দেখো গঠনগত সমবায়বতা, তার কত রকমের ক্যাটাগরি আছে, শৃঙ্খল গঠিত হতে পারে, অবস্থান গঠিত হতে পারে, কার্যকরী মূলক গঠিত হতে পারে, বদ্ধ শৃঙ্খল মুক্ত শৃঙ্খল হতে পারে, মেটামারিজম হতে পারে, টটোমারিজম হতে পারে,
আবার ত্রিমাত্রিক যে 3 ডাইমেনশনাল যে তোমার হচ্ছে গিয়ে আইসোমারিজম আছে, সেখানে তোমার অপটিক্যাল আইসোমারিজম মানে আলোকীয় সমবায়তা, জিওমেট্রিক্যাল আইসোমারিজম জ্যামিতিক সমবায়তা, বা কনফরমেশনাল আইসোমারিজম সমবায়তা, এগুলো হতে পারে। কিন্তু এগুলো অনেক উঁচু স্তরে যখন তোমরা রসায়ন নিয়ে চর্চা করবে তখন এগুলোর বিস্তারিত জানবে। তোমাদের এই দশম শ্রেণীর সিলেবাসের মধ্যে শুধুমাত্র গঠনগত সমবায়তা নয়, পুরোটাই তারই অন্তর্গত এই শৃঙ্খল গঠিত, অবস্থান গঠিত এবং কার্যকরী মূলক গঠিত, এটাই পাঠ্যসূচিতে রয়েছে। এবং আজকের আমাদের যে আলোচনা, আমরা কিন্তু এই পাঠ্যসূচির অন্তর্ভুক্ত বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকব। তাহলে প্রথমেই আমি বলেছিলাম গঠনগত সমবায়তা কি না, গঠনের পার্থক্য হবে। শৃঙ্খলে যদি পার্থক্য হয় তাহলে সেটা হবে তোমার শৃঙ্খল গঠিত সমবায়তা। যদি কোনো কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্য হয় তার জন্য যে সমবায়তা তৈরি হবে তাকে বলা হবে পজিশনাল আইসোমার বা অবস্থান গঠিত সমবায়তা। আর যদি কার্যকরী মূলকের পরিবর্তন হয় তার জন্য যে সমবায়তা তৈরি হবে তাকে বলা হবে কি কার্যকরী মূলক গঠিত সমবায়তা। একবার দেখা যাক। দেখো প্রথমেই আসছে তাহলে গঠনগত সমবায়তা আমি বলেই দিলাম যে একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু আণবিক গঠনের পার্থক্যের জন্য ভিন্ন ভিন্ন ভৌত এবং রাসায়নিক ধর্ম বিশিষ্ট একাধিক যৌগের যে অস্তিত্ব থাকবে তাকে বলা হবে গঠনগত বা স্ট্রাকচারাল আইসোমারিজম। আমরা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত এই 3টে বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে শৃঙ্খল গঠিত সমবায়তা মানে চেন আইসোমারিজম, আমরা দেখব কার্যকরী মূলক গঠিত সমবায়তা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, এবং অবস্থান গঠিত আইসোমারিজম বা পজিশনাল আইসোমার। দেখো প্রথমেই আলোচনা করি তোমার শৃঙ্খল গঠিত সমবায়তা। দেখো এখানে কি আছে না, একই আণবিক সংকেত কিন্তু শৃঙ্খলের পার্থক্যের জন্য যে সমবায়তা সৃষ্টি হয় তাকে শৃঙ্খল গঠিত সমবায়তা বলে। দেখো শৃঙ্খল কিরকম পার্থক্য হতে পারে, আমরা একটু আগের ক্লাসেও আলোচনা করেছিলাম যে কোনো চেন ওপেন হতে পারে, আবার সেটা স্ট্রেট চেন হতে পারে মানে আনব্রাঞ্চড হতে পারে, অর্থাৎ তার কোনো শাখা থাকবে না, আবার শাখা যুক্ত হতে পারে। কারোর একটা শাখা থাকতে পারে, কারোর দুটো শাখা থাকতে পারে, কারোর একাধিক শাখা থাকতে পারে। যেমন দেখো তোমাদের একটা উদাহরণ এখানে দেখানো হয়েছে, সেটা হচ্ছে পেন্টেন। এই পেন্টেন দেখো একদম বাম দিকে যেটা রয়েছে, যেটাকে লেখা আছে নর্মাল পেন্টেন, এন স্ট্যান্ডস ফর, এখানে এন কথার অর্থ হচ্ছে নর্মাল, নর্মাল পেন্টেন। দেখো পুরো প্রত্যেকটি 5টা কার্বন পরমাণু সেখানে একটা চেনেই মধ্যেই রয়েছে, একটাই চেন। তুমি দ্বিতীয়টা লক্ষ্য করো, যখন আইসোপেন্টেন বলা হয়েছে আর প্রত্যেকটা আইপিএসি নাম লেখা আছে নিচে, আমরা যখন আইপিএসি নাম শিখবো তখন তোমরা আবার এইটা দেখবে, এর নামগুলো তখন তোমরা করতে পারবে। দেখো দ্বিতীয় যে যৌগটা আছে সেখানে দেখো 4টে কার্বন পরমাণু একটা চেনে আছে, কিন্তু আরেকটা কার্বন কি আছে, দ্বিতীয় কার্বনের একটা ব্রাঞ্চ হয়ে গেছে। তাহলে এই যে গ্রুপটা এটাকে বলা হবে আইসো, একটা ব্রাঞ্চ আছে, তাহলে এটা হচ্ছে আইসোপেন্টেন। আর দেখো ডান দিকে যেটা রয়েছে একদম ডান দিকে, সেখানে 3টে কার্বনের একটা চেন আছে আর মাঝখানের কার্বন থেকে 2টো ব্রাঞ্চ বেরিয়েছে, এটাকে বলা হয় নিও পেন্টেন। অর্থাৎ আরো একটা কার্বন পরমাণু কি আছে, 4টে কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত আছে। খুব ভালো করে তোমরা লক্ষ্য করে দেখো এবং মিলিয়ে দেখো, পেন্টেন তাহলে একটা অ্যালকেন শ্রেণীর যৌগ, তাহলে অ্যালকেন হলে তার সংকেত হওয়া উচিত কত, C5 আর 5 দুগুণে 10 + 2 মানে CnH12+2 এই ফর্মুলায় হবে। তো তাহলে পেন্টেনের সংকেত হবে কত, C5H12। প্রত্যেকটার মধ্যে দেখো 5টা কার্বন এবং 12টি হাইড্রোজেন আছে কিনা একবার মিলিয়ে তোমরা দেখে নেবে, ঠিক আছে। আমি আবার তোমাদের এগুলো বোর্ডে দেখাবো। এরপর আমরা আলোচনা করি আমাদের কার্যকরী মূলক ঘটিত সমবায়তা। দেখো কার্যকরী মূলক একই আণবিক সংকেত থাকবে, আগেই বলা হয়েছে, কিন্তু ভিন্ন কার্যকরী মূলক যদি থাকে তার জন্য যে সমবায়তা সৃষ্টি হয় তাকে বলা হয় কি কার্যকরী মূলক ঘটিত সমবায়তা। যেমন দেখো একটা উদাহরণ তোমাদের রয়েছে ডাইমিথাইল ইথার আর ইথাইল অ্যালকোহল। দেখো একটা সাধারণ সংকেত C2H6O, এইটা দিয়ে আমার দুটো যৌগ এখানে আমরা দেখাতে পারছি। বাম দিকে যেটা আছে সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, দেখো ওখানে নীল কালারের সার্কেল দেওয়া আছে, অর্থাৎ ওটা হচ্ছে অ্যালকোহল মূলক, আমি একটু আগে দেখিয়েছি অ্যালকোহল মূলক। আর ডান দিকে দেখো ডাইমিথাইল ইথার আর CH3O CH3, দেখো এই যে কার্যকরী মূলক ভিন্ন হলো, তাহলে এটা কিন্তু পরস্পরের সমবায়ব। এবং কি ধরনের সমবায়তা তৈরি করেছে না, এরা ফাংশনাল গ্রুপ, অর্থাৎ এর কার্যকরী মূলকের ভিন্নতার জন্য সমবায়তা তৈরি হয়েছে, তাহলে এটা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। একবার তোমরা আমার হাতে মডেলটা আছে একবার দেখে নাও। দেখো এই দুটো যৌগ যেটা আমি এর আগে দেখাচ্ছিলাম, এই দুটো যৌগ কিন্তু তোমার পরস্পরের সমবায়ব।
আমি একটা মিলে দেখে নিচ্ছি। আমার হাতে এই হাতে রয়েছে এই যে কোথায়, হ্যাঁ এই ইথাইল অ্যালকোহল। দেখো দুটো কার্বন C2 গুনে নাও, দুটো কার্বন C2, দেখো তিনটে হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন 5, এই একে 6, তাহলে C2H6 আর এই O CH3CH2H, এটা ইথাইল অ্যালকোহল। তুমি এখানেও দেখো C2H6O, এখানেও আছে C2H6O। এই যে দেখো দুটো কার্বন কালো ব্ল্যাক, দুটো কার্বন, দেখো এই তিনটে হাইড্রোজেন, দেখো এই তিনটে হাইড্রোজেন, তাহলে 3 3 6 আর এই O হলো C2H6O। তাহলে দেখো দুজনের কিন্তু সংকেত একই। দেখো গঠনের পার্থক্য, কিসের গঠনের পার্থক্য না, এখানে অক্সিজেনটা, এই অক্সিজেনটা তোমার কি দুটো কার্বনের মাঝখানে আছে, এখানে এই অক্সিজেনটা একটা কার্বন এবং একটা হাইড্রোজেনের মাঝখানে আছে, তাই না, দেখতেই পাচ্ছ পরিষ্কার। তাহলে আণবিক সংকেত এক, গঠনের পার্থক্য। তাহলে এই গঠনের পার্থক্যের জন্য এদিকে আমরা বলছি কি স্ট্রাকচারাল আইসোমারিজম। এবার কি টাইপের স্ট্রাকচারাল আইসোমারিজম না ফাংশনাল গ্রুপ, কারণ এখানে দেখো এই গঠনটির জন্য এর যে কার্যকরী মূলক সেটা হচ্ছে কি OH মানে অ্যালকোহল ধর্মী, এর যে কার্যকরী মূলক সেটা হচ্ছে ইথার। তাহলে গঠনের পার্থক্য প্লাস কিসের পার্থক্য হয়েছে না কার্যকরী মূলকের পার্থক্য। ফলে এদেরকে আমরা বলছি কি ফাংশনাল গ্রুপ আইসোমারিজম বা কার্যকরী মূলক ঘটিত সমবায়তা। বেশ, আরো কয়েকটি উদাহরণ দেখো, যেমন দেখো প্রোপানল আর হচ্ছে অ্যাসিটোন, দুজনেরই দেখো সংকেত লক্ষ্য করো C3H6O, তিনটে কার্বন পরমাণু আছে, 6টা হাইড্রোজেন পরমাণু আছে আর একটি অক্সিজেন পরমাণু আছে। দেখো তিনটে কার্বন পরমাণু দেখতে পাচ্ছ চোখে অ্যাসিটোন, আর 3 3 হাইড্রোজেন 6টা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে অক্সিজেন, দেখো কার্বনের সঙ্গে দ্বিবন্ধনে যুক্ত আছে, এটা হচ্ছে অ্যাসিটোন। আবার দেখো প্রোপানল যেখানে আছে অ্যালডিহাইড মূলক, একটু আগে তোমাদের যে কার্যকরী মূলক যখন শেখালাম তখন দেখো C+O আর H, এই যে অ্যালডিহাইড মূলক দেখো CH3 CH2 CHO, এক্ষেত্রেও কিন্তু তিনটে কার্বন আছে C3, 6টা হাইড্রোজেন আছে CH3 H2 আর H মিলে মোট হচ্ছে 6টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন। তাহলে একই আণবিক সংকেত, শুধুমাত্র গঠনের পার্থক্য এবং কি ধরনের গঠনের পার্থক্য হয়ে গেছে না কার্যকরী মূলকটিরই পার্থক্য হয়েছে। ফলে এটাকে বলা হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো অবস্থান ঘটিত সমবায়তা, এক্ষেত্রে আবার কি আছে, আণবিক সংকেত তো একই আছেই, সাথে কার্যকরী মূলকটাও একই আছে। তাহলে কিসের তফাৎ, কিন্তু অবস্থানের তফাৎ। অর্থাৎ ও ধরো এই যে প্রোপান 1 আর প্রোপান 2, এই যে দেখতে পাচ্ছ যে প্রোপান 1 OH মূলকটা কোথায় আছে না 1 নম্বর কার্বনের সাথে, আর প্রোপান 2 কি আছে OH মূলকটা কোথায় আছে 2 নম্বর কার্বনের সাথে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এটা একটা কার্যকরী মূলক ঘটিত সমবায়তা তৈরি হয়েছে, তাই কি না, এটা হয়েছে অবস্থানের জন্য, কারণ ফাংশন গ্রুপ তো একই আছে। দেখো আমি তোমাদের সামনেই একটা করে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে মডেলটা কিভাবে আমরা করতে পারছি। দেখো কি আছে এখানে, হ্যাঁ CH3 দিলাম, এখানে O আর এই হচ্ছে H। দেখো এইটা গঠনটা ভালো করে দেখো তো, CH3 দিয়েছি, দেখো কার্বনের 4টে যোজিত হয়েছে, হ্যাঁ হয়েছে। দেখো এখানে এই যে CH, তারপর এখানে কি OH, এই যে 2 নম্বর কার্বনে OHটা আছে, আর এই কার্বনে দেখো 3টে হাইড্রোজেন, তাহলে এই কার্বনের 4টে যোজিত হয়েছে, এই কার্বনের 4টে যোজিত হয়েছে, তাই না, এই যে 1 2 3 4 HOH, এই মাঝখানে যদি OH থাকে তাহলে এটা হচ্ছে কি প্রোপান 2। আবার দেখো এই OH মূলকটা আমি যদি 1 নম্বর কার্বনে যুক্ত করে দিই, কি চেঞ্জ করলাম, কিছুই না। তাহলে দেখো এই যে তোমার কাঠামোটা চেঞ্জ করলাম, আগে ছিল 2 নম্বর কার্বনে মানে মাঝখানে কার্বনে ছিল OH-টা, এখন দিয়েছি ধারে, অর্থাৎ এটা হচ্ছে প্রোপান 1। তাহলে আগে যেটা ছিল আর এখন, তাহলে এটা কি হলো, সংকেত একই রইলো, শুধু গঠনের পার্থক্য। আর কিসের পার্থক্য হয়েছে, কার্যকরী মূলকটাও একই আছে OH, অবস্থানের পার্থক্য। এইটা বলা হয় পজিশনাল আইসোমার বা অবস্থান ঘটিত সমাবয়ব। বোঝা গেল? বেশ, তাহলে এইবার আমরা চলে যাব পরের প্রপার্টিতে, সমগণীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ। দেখো জৈব যৌগের যে সমস্ত প্রপার্টিগুলো ইম্পর্টেন্ট ছিল তার মধ্যে আরেকটি ছিল কি
হোমোলোগাস সিরিজ বা সমগণীয় শ্রেণী গঠন। কাকে বলছি সমগণীয় শ্রেণী? না, একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশিত। সাধারণ সংকেত কি জিনিস সেটা তোমাদের অনেক আগেই শেখানো হয়েছে। যেমন ধরো আমরা অ্যালকেনের ক্ষেত্রে শিখেছিলাম CnH2n+2, যেটা দিয়ে আমরা ওই সাধারণ সংকেতটা ব্যবহার করে অজস্র যৌগ আমরা গঠন করতে পারি। অ্যালকিনের ক্ষেত্রে বলা হয়েছিল CnH2n, অ্যালকাইনের ক্ষেত্রে বলা হয়েছিল CnH2n-2 ইত্যাদি। এগুলো হচ্ছে সাধারণ সংকেত। তো এই একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশিত, আবার একই কার্যকরী মূলক থাকবে। যেমন দেখছো অ্যালকোহল যদি থাকে সবার মধ্যে OH মূলক থাকবে, যদি কার্বক্সিলিক অ্যাসিড থাকে সবার মধ্যে COOH থাকবে, যদি অ্যালডিহাইড থাকে তাহলে সবার মধ্যে CHO থাকবে। এই রকম একই কার্যকরী মূলক যুক্ত এবং একই সাধারণ পদ্ধতিতে প্রস্তুতযোগ্য। মানে এই একটা পরিবার, এটা সমগণীয় শ্রেণী, যেটা এটা লাগে একটা ফ্যামিলি। এই একটা পরিবারের মধ্যে যত সদস্য আছে তাদের অন্তত পক্ষে একটা কমন মেথড অফ প্রিপারেশন থাকবে, যেটা দিয়ে আমরা সমস্ত যৌগে প্রস্তুত করতে পারবো। আর পরপর অবস্থিত দুটো যৌগের মধ্যে CH2 পার্থক্য থাকবে। তাহলে এই রকম যে সিরিজ বা শ্রেণী পাওয়া যাবে তাকে বলা হবে কি সমগণীয় শ্রেণী। বোঝা গেল? আর এই যে শ্রেণীতে উপস্থিত যে যৌগগুলো থাকে তাদেরকে বলা হয় পরস্পরের সমগণ বা হোমোলগ। এই হোমোলগ যেটা একদম লোয়ার, যে ধরো এই এখানে তোমাদের উদাহরণ আছে অ্যালকোহল শ্রেণীর। অ্যালকোহলে দেখো কার্বন নাম্বার 1, তার সংকেত কি আছে CH3OH, নাম হচ্ছে মিথানল। নামটা তোমরা পরেও শিখে নিতে পারবে। আর ডান দিকে দেখো স্ট্রাকচার দেওয়া আছে CH3OH। দেখো ঠিক পরের কার্বন যেখানে দুটো কার্বন আছে সেখানে হয়েছে কি CH3CH2OH, গঠনটা ডান দিকে দেওয়া আছে। খুব ভালো করে ফর্মুলা দুটো কম্পেয়ার করো। প্রথম যে যৌগের সংকেত CH3OH, তার সাথে পরের যৌগের সংকেতে কি তফাৎ হয়েছে CH2। তাহলে এই পরপর দুটো যৌগের মধ্যে CH2 পার্থক্য আছে এবং এদের প্রত্যেককে একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশিত এবং প্রত্যেকের মধ্যে তোমার OH মূলক আছে। দেখো ঠিক তার হায়ার মেম্বার, আমরা যখন কার্বন সংখ্যা বাড়ে তখন তাদেরকে বলি হায়ার হোমোলগ, মানে উচ্চতর সমগণ। যদি কার্বন সংখ্যা কমতে থাকে নিচের দিকে যৌগগুলিকে বলি আমরা নিম্নতর সমগণ বা লোয়ার হোমোলগ। তো যখন তিনটে কার্বন আছে, দেখো দুটো কার্বন যা ছিল সংকেত, তার সাথে আর একটা CH2 জাস্ট অ্যাড হয়েছে। দেখো চারটে কার্বন, সেখানে আরো একটা CH2 অ্যাড হয়েছে। পাঁচটা কার্বন, আরো একটা CH2 অ্যাড হয়েছে। এইভাবে কিন্তু CH2 তোমার কি হতে গেছে, অ্যাড হয়েছে এবং এর ফলে কি হচ্ছে, একটা সমগণীয় শ্রেণী তৈরি করা গেছে। ঠিক আছে? এইবার দেখো এই জৈব যৌগের যে সমগণীয় শ্রেণী, এটার গুরুত্ব কি আছে? এটার গুরুত্ব হচ্ছে না, আমরা বলেছি যে প্রত্যেকের একটা কমন মেথড অফ প্রিপারেশন থাকবে। তাহলে যদি কোনো একটা যৌগের আমরা প্রস্তুত প্রণালী আবিষ্কার করতে পারি বা বের করতে পারি, তাহলে সাধারণভাবে আমরা গেস করতে পারবো, আমরা ধারণা করতে পারবো যে বাকি যে সদস্য যৌগগুলো আছে তাদেরকেও আমরা ওই একইভাবে তৈরি করতে পারবো, তাই নয় কি? বা যদি কারোর কোনো রাসায়নিক ধর্ম আমরা জানতে পারি, মানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, তাহলে বাকি যে সদস্য যৌগগুলো আছে তাদেরও কি হবে, তোমার ধর্ম একই হবে। ফলে আমরা সহজেই সেটা অনুমান করতে পারবো। তাহলে হোমোলোগাস সিরিজ বা সমগণীয় শ্রেণীর এটাই একটা বিশেষত্ব, যে ওই পরিবারের যত সদস্যই থাকুক না কেন, যদি কোনো একটা সদস্যের কোনো ধর্ম যদি উদ্ঘাটিত হয়, জানা যায়, তাহলে কিন্তু বাকিগুলোর কিন্তু অনুমান করতে পারবো যে এরা এই ধর্মী হবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে, আণবিক ভর বৃদ্ধি মানে কি, যত হায়ার হোমোলগ যাব, যত কার্বন সংখ্যা বৃদ্ধি পাবে, বুঝতেই পারছো তার আণবিক গুরুত্ব তত বৃদ্ধি পাবে। তো আণবিক গুরুত্ব যত বৃদ্ধি পাবে তার রাসায়নিক সক্রিয়তা কিন্তু তার রিঅ্যাক্টিভিটি, মানে কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি তত কিন্তু ডিক্রিজ করে, ক্রমশ হ্রাস পায়। আর পরপর দুটো অবস্থায় সমগণের মধ্যে আণবিক ভরের পার্থক্য হয় কত, 14 বা 14। কেন না, আমি বলেছি CH2 পার্থক্য, তাহলে কার্বনের একটা কার্বন দুটো হাইড্রোজেন, একটা কার্বনের ভর কত 12 আর দুটো হাইড্রোজেন কত 2, তাহলে 12 আর 2 14। ওই জন্য পরপর অবস্থিত দুটো সমগণের মধ্যে আণবিক গুরুত্বের পার্থক্য কত হবে, 14। দেখো যদি কোনো একটা সমগণের বলা হয় যে আণবিক ভর x, তাহলে পরের যে উচ্চতর সমগণ তার আণবিক ভর কত হবে, x + 14। সহজেই অনুমান করতে পারছো। তাহলে সমগণীয় শ্রেণী কি বুঝতে পারলে। চলো আমরা বেশ কিছু সমগণীয় শ্রেণীর উদাহরণ একবার তোমাদের সামনে দেখে নিই। যেমন দেখো অ্যালকেনের সাধারণ সংকেত বলেছি, তোমরা জানো। এবং দেখো তুমি এন এর ভ্যালু 1 2 3 4 পরপর বসিয়ে যাবে। দেখো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, আবার 5 বসাবে পেন্টেন পাবে। এইভাবে পেন্টেন, হেক্সেন, হেপটেন, অকটেন, নোনেন, ডেকেন, পরপর তোমরা এরকম উচ্চতর সমগণ পেতেই থাকবে। ঠিক আছে? আবার দেখো অ্যালকিন, ইতিমধ্যে তোমাদের করিয়েছি আমি, CnH2n।
তার কার্যকরীমূলকটা কি থাকে, ফাংশনাল গ্রুপ কি থাকে, সি ডাবল বন্ড সি অর্থাৎ দ্বিবন্ধন থাকে এবং সেখানে এন এর ভ্যালু 2 থেকে শুরু হয়, তাহলে C2H4, ইথিন, প্রোপিন C3H6, বিউটিন C4H8, পেন্টিন C5H10, এক এক করে কি করছে দেখো CH2 বাড়তে থাকছে, তাই না, CH2 বাড়তে থাকছে। পরেরটা দেখো অ্যালকোহল, অ্যালকোহলে কি আছে CnH2n+1OH, এটা তার সাধারণ সংকেত। এখানে কার্যকরীমূলকটা কি আছে OH। দেখো ডান দিকে যতগুলো যৌগের উদাহরণ আছে, মিথাইল অ্যালকোহল মানে মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, সবার মধ্যে কি থাকবে OH মূলক থাকবে। সবাইকে n = 1 2 3 4 তুমি বসাতে থাকবে, একটার পর একটা যৌগ তোমরা কিন্তু পেতে থাকবে, ঠিক আছে। এগুলো কিন্তু বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে। কার্বক্সিলিক অ্যাসিডে দেখো CnH2n+1 COOH, এখানে কার্যকরীমূলকটা কি আছে COOH, এন এর ভ্যালু তুমি 1 2 3 বসাতে থাকো, পরপর তুমি মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, পেন্টানোয়িক অ্যাসিড, হেক্সানোয়িক অ্যাসিড, এইভাবে কিন্তু পরপর তুমি উচ্চতর সমগণ পেতে থাকবে। তাহলে এই হচ্ছে তোমাদের বিস্তারিত সমগণীয় শ্রেণী। এরকম অনেক সমগণীয় শ্রেণী আছে, তোমাদের শুধুমাত্র এখানে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত যে সমগণীয় শ্রেণী সেগুলোই এখানে উল্লেখ করা হলো। যখন আগামী দিনে জৈব যৌগ নিয়ে আরো বিস্তারিত পড়াশোনা করবে, উচ্চতর ক্লাসে পড়বে, শ্রেণীতে পড়বে, তখন তোমরা আরো জানতে পারবে। আমরা একটু বোর্ডে দেখে নিই যে যে বিষয়গুলো আমরা শিখলাম তোমরা কিভাবে খাতায় কলমে সেগুলো প্র্যাকটিস করবে এবং যা যা আমরা দেখলাম, জানলাম, শিখলাম সেগুলো সাথে আরো একবার হাতে কলমে বোর্ড ওয়ার্কের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিই। চলো বোর্ডে দেখা যাক। আচ্ছা, আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম যে সমবায়বতা, আগেই তোমাদের বলেছি তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত সমবায়বতা নিয়ে আমরা আলোচনা করবো, সেটা আমরা পিপিটিতে দেখেছি। প্রথমেই তোমাদের হাতে কলমে একটা দেখা যাক যে পেন্টেন নিয়ে আমি আলোচনা করেছিলাম, সে পেন্টেন নিয়েও করতে পারো, বিউটেন নিয়ে করতে পারো, হেক্সেন নিয়েও করতে পারো। আমরা কি কি গঠনগত সমবায়বতা পেতে পারি, শৃঙ্খলগত সমবায়বতা পেতে পারি, কিভাবে তৈরি করবে, কিভাবে বাড়িতে প্র্যাকটিস করবে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। মনে করো প্রথমে আসি, আমি পেন্টেন দেখিয়েছিলাম, আমি এখন বিউটেন থেকে স্টার্ট করছি, কারেক্ট, রাইট। তাহলে বিউটেন, আমি অ্যালকেনের যদি সংকেত দেখি, তাহলে অ্যালকেনের জেনারেল ফর্মুলা কি ছিল CnH2n+2, এই ছিল তোমার অ্যালকেনের সাধারণ সংকেত। তাহলে আমি এখানে n = কি নিচ্ছি 4, তাহলে যদি n = 4 নিই তাহলে এটা কি হবে C4H, কি হবে 4 × 2 = 8 × 2 = 10, তার মানে C4H10, এটা হচ্ছে বিউটেন। এখন এই চারটে কার্বন সমন্বিত কি কি তুমি মানে শৃঙ্খল তৈরি করতে পারো, নিজেই বাড়িতে করবে। দেখো আমি যদি এরকম চেন তৈরি করি 1 2 3 4 করতে পারি। দেখো আমি এটাও তৈরি করতে পারি, একটা ব্রাঞ্চ দিয়ে দিলাম, ঠিক আছে। দেখো আমি এটাও তৈরি করতে পারি। আচ্ছা কেউ মানে ভেবে দেখো তো দেখি, এই চেনটার আর এই চেনটার মধ্যে কি কোনো তফাৎ আছে? এই চেন আর এই চেনের মধ্যে কোনো তফাৎ নেই। এটা জাস্ট সোজা লিখেছি, এটা জাস্ট চেনটা গিয়ে একটু বেঁকিয়ে দিয়েছি, কিন্তু এটাও কিন্তু একটাই চেন আছে, কিন্তু এটার একটা তফাৎ আছে, এটার ব্রাঞ্চ আছে। তার মানে এটা আইসোমার, এটা আইসোমার কিন্তু নয়, তাহলে আমার এটা দরকার নেই, বেশ, এটা আমার দরকার নেই। এইবার দেখো তাহলে আমি অবশিষ্টগুলো কি করব, হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবো, যেভাবে তোমাদের আগের ক্লাসে শিখিয়েছিলাম। তাহলে এক বন্ধন আছে, তাহলে এখানে আরো 3টে হাইড্রোজেন দিয়ে দেবো, এখানে 2টো আছে, তাহলে আরো 2টো হাইড্রোজেন দিয়ে দেবো, এই কার্বনটার 2টো বন্ধন ছিলই, তাহলে আরো 2টো হাইড্রোজেন দিয়ে দেবো, এটার হচ্ছে তোমার একটা ছিল, আরো 3টে হাইড্রোজেন আমি দিয়ে দেবো। তাহলে দেখো এর সংকেত কি হলো C4 তো ছিলই, H10 দেখো এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 ম্যাচ করলো, হয়েছে, এটা স্ট্রেট চেন, তাই এটাকে বলা হয় নরমাল বিউটেন। এটাকে আমি এইভাবে লিখতে পারি N বিউটেন, হয়ে গেল N বিউটেন। আচ্ছা এবার দেখো এর ক্ষেত্রে কি করব, তাহলে এর একটা বন্ধন ছিল, আরো আমি এখানে তাহলে 3টে দিয়ে দেবো, হলো। তাহলে এর 3টে বন্ধন আছে কার্বনে, তাহলে এখানে আর একটা লাগবে হাইড্রোজেন, এখানে একটা ছিল তাহলে আরো 3টে হাইড্রোজেনের প্রয়োজন আছে, আর এখানে একটা ছিল তাহলে আরো এরও 3টে হাইড্রোজেনের প্রয়োজন আছে। তাহলে দেখো C4 মিলে গেল, 10টা হাইড্রোজেন দেখে নাও, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে দেখো 10টা হাইড্রোজেন মিলেছে। তাহলে এইটা হচ্ছে পরস্পরে কি আইসোমার, কিরকম আইসোমার, গঠনগত সমবায়বতা। এবারে এই যৌগগুলোকে এইভাবে তুমি না লিখে এইভাবেও লিখতে পারো, কিরকম, এই ধরো CH3 আমি লিখলাম, মানে এই কার্বনটাকে একসাথে লিখলাম,
এখানে CH2, তাহলে CH2 লিখবো। পরের কার্বনে CH2, তাহলে CH2, তারপরের কার্বনে CH3, এইভাবে লিখতে পারি। এক্ষেত্রে কিভাবে লিখতে পারি? এটার ক্ষেত্রে লিখতে পারি CH3, আবার কি আছে CH, নিচে একটা ব্রাঞ্চ CH3, আর কি লিখবো CH3। তাহলে ওটার নাম হচ্ছে তোমার নর্মাল বিউটেন, এটার নাম হচ্ছে আইসোবিউটেন। বুঝতে পেরেছো? তাহলে তোমরা এইভাবে নিশ্চয়ই যে শৃঙ্খল গঠিত সমবায়তা সেটা তৈরি করতে পারবে। আচ্ছা বেশ, দেখো একইভাবে যদি কারোর মনে হয় যে আমরা নিজে থেকে করতে চাই, কিভাবে করো? তোমার যদি একটু যারা অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করতে চাইছো তারা যদি তোমরা করো বাড়িতে, তাহলে ধরো তুমি এখানে C6 নিতে পারো। C6 যদি হয় তাহলে H কত হবে? 6 2 12 2 14, তাহলে এই হবে হেক্সেন। হলো C6H14। তোমার করণীয় কাজটা কি? 6টা কার্বন দিয়ে তুমি কতগুলো চেন তৈরি করতে পারো সেটা আগে করে নেবে, তারপর হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবে। তাহলে একটা সবার প্রথমে আসবে কি? নর্মাল চেন। দেখো 1 2 3 4 5 6 একটা নর্মাল চেন তৈরি হয়েছে, তাহলে এটা একটা তুমি এ পেয়ে যাবে। তাহলে এখানে কি করবে? 3টে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবে। দেখো তুমি এইভাবে লিখে দিতে পারো, এখন তো শিখে ফেলেছো। 2টো হাইড্রোজেন, তাহলে এখানে H2, এখানে 2টো আছে তাহলে H2, এখানে 2টো আছে তার মানে H2, এখানে 2টো আছে তাহলে H2, এখানে 3টে। এখন শিখে ফেলেছো, দিব্যি তোমরা লিখতে পারবে, তাই নয় কি? বেশ, আবার দেখো যদি যদি আরেকটা ব্রাঞ্চ তোমরা করতে পারো এইভাবে, এখানে কটা দিলাম? 1 2 3 4 5, একটা ব্রাঞ্চ তুমি দিয়ে দাও। তাহলে দেখো তুমি আর একটা আইসোমার পেয়ে গেলে। তাহলে এখানে কি দেবে? এখানে তুমি একটা ছিল তাহলে 3 CH3 দিলে, এখানে এই কার্বনটা 3টে বন্ড আছে তাহলে আর একটা হাইড্রোজেন দিলে, এখানে একটা বন্ড আছে তাহলে এখানে 3টে দিলে, এখানে 2টো ছিল তাহলে আরো 2টো দিয়ে দিলে, এখানে 2টো ছিল হাইড্রোজেন 2টো দিলে, এখানে একটা ছিল 3টে হাইড্রোজেন দিলে, হয়ে গেল, করে ফেলতে পারলে। দেখো যদি তুমি আরো একটা গঠন করো, দেখো যত কার্বন সংখ্যা বেশি নেবে না তত নাম্বার অফ আইসোমার্স কি হবে? বেশি হবে, তাই তো? দেখো তুমি আরো একটা তৈরি করতে পারবে। এই 4টে কার্বন দিলাম, দিয়ে 2টো ব্রাঞ্চ দিয়ে দিলাম 2টো কার্বনে, হলো। তাহলে এখানে তুমি কিভাবে তৈরি করবে? এখানে তুমি একটা ছিল তাহলে 3টে দেবে, এখানে 3টে ছিল একটা হাইড্রোজেন, এখানে একটা বন্ধন আছে মানে 3টে হাইড্রোজেন, এখানে একটা বন্ধন আছে মানে 3টে হাইড্রোজেন, এখানে 3টে আছে মানে একটা হাইড্রোজেন, এখানে 3টে হাইড্রোজেন। তুমি লক্ষ্য করে দেখো প্রত্যেকের মধ্যে কিন্তু 14টা করে হাইড্রোজেন পাবে। মিলে দেখে নেবে, দেখে নাও। 3 4 3 7 10 11 14। দেখো তুমি আরো একটা চেন তৈরি করতে পারবে, দেখবে এই 3টে দিয়ে দিলে তোমার 4 5, দেখো একই কার্বনে, আগে কি হলো? 2টো ব্রাঞ্চ দিয়েছিলাম কিন্তু 2টো আলাদা আলাদা কার্বনে দিয়েছিলাম, এখন কি করলাম? একই কার্বনে ব্রাঞ্চ দিলাম, তাহলে হলো। তাহলে তুমি এখানে দিয়ে দাও হাইড্রোজেন, এখানে 3টে, এখানে কি হবে? 3টে, এখানে কি হবে? 3টে, এখানে একটাও দেওয়ার প্রয়োজন নেই যেহেতু অলরেডি 4টে বন্ধনতা সংযোগ হয়ে গেছে, টেট্রা ভ্যালেন্সি। এখানে 2টো আছে মানে 2টো, এখানে একটা আছে মানে 3টে। তাহলে তোমরা এইভাবে কিন্তু বিভিন্ন রকমের চেষ্টা করবে, এর বাইরে আরো কতগুলো তুমি মানে আইসোমার তৈরি করতে পারো। যদি তুমি আরো একটা চেন পাবে, এখানে দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এই মাঝখানে ব্রাঞ্চটা পাবে, এই মাঝখানে ব্রাঞ্চ পাবে, ঠিক আছে? দেখো তাহলে এখানে 1 2 3 4 5 6, তাহলে এখানে 3টে হাইড্রোজেন দিয়ে দিলাম, এখানে 2টো দিলাম, এখানে একটা দিলাম, যেহেতু 3টে ছিল এখানে 3টে দিলাম, একটা ছিল এখানে 2টো ছিল 2টো দিলাম, এখানে 3টে দিলাম। তাহলে দেখো 3 4 5 6 3 9 10 11 3 14 মিলেছে। দেখো এইটার সাথে এটা তফাৎটা কি আছে না, এই ব্রাঞ্চটা ছিল 2 নম্বর কার্বনে। আমি যদি কার্বনের নাম্বারিং করি না তোমাকে বুঝতে সুবিধা হবে। এই দেখো 1 2 3 4 5, তাহলে 2 নম্বর কার্বনের ব্রাঞ্চটা ছিল এখানে। দেখো 1 2 3 4 5, 3 নম্বর কার্বনের ব্রাঞ্চ আছে, তাহলে যৌগ আলাদা তৈরি হলো। যত রকমের তুমি চেন তৈরি করতে পারবে ততগুলোই তুমি শৃঙ্খল গঠিত সমবায় পাবে। তাহলে এরা সবাই প্রত্যেকে পরস্পরের কি শৃঙ্খল গঠিত সমবায়ব বা চেন আইসোমার। বুঝতে পেরেছো? তাহলে এটা যেমন নর্মাল চেন হলো, এটা একটা সিঙ্গেল ব্রাঞ্চ হলো, এর ব্রাঞ্চের পজিশন আলাদা হলো। এখানে ডাবল ব্রাঞ্চ হলো, 2টো আলাদা আলাদা কার্বনে, সেই ডাবল ব্রাঞ্চ কিন্তু আবার সেম কার্বনে হলো। তাহলে এগুলো সবই তুমি পেয়ে গেলে কি শৃঙ্খল গঠিত সমবায়। বুঝতে পেরেছো? বেশ, এরপরে আমরা চলে যাই আরেকবার আলোচনায়, সেটা হচ্ছে কার্যকরী মূলক গঠিত সমবায়টা। তাহলে কি বলেছিলাম না, আণবিক সংকেত একই হবে, শুধু কার্যকরী মূলকের তফাৎ হবে, তাই তো? তোমাদের যেটা আমি মডেলের সামনে দেখিয়েছিলাম, তোমাকে সামনে আবার সেটা ড্র করে দেখাবো। দেখো আমি বলেছিলাম কি, এই যে দেখো C2H6O, যেটা মডেল দিয়ে দেখিয়েছিলাম তোমরা জানো, কার্বনের 2টো চেন ছিল, ছিল তো?
একটাতে কি আছে, তিনটে হাইড্রোজেন দিয়েছি CH3, আর কি ছিল এখানে দুটো হাইড্রোজেন ছিল CH2, আর একটা কি ছিল OH। দেখো এই অক্সিজেনটা এই কার্বন এবং হাইড্রোজেন মাঝখানে ছিল, তাহলে এটা কি গ্রুপ তৈরি করেছে, অ্যালকোহল গ্রুপ। সেই জন্য এটার নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল, এটা অ্যালকোহল শ্রেণীর যৌগ। আর এখান থেকে তুমি আর একটা পেতে পারবে, সেটা হচ্ছে কি, এই কার্বন দুটোর মাঝখানে তুমি অক্সিজেন দিয়ে দাও, তাহলে কি হবে, এই যে এখানে H পেয়ে গেলে, এখানে H, এখানে H, এখানে H, তাহলে দেখো এটা যে ডাইমিথাইল ইথার, এই যে কার্যকরী মূলক, এটা হচ্ছে ইথার শ্রেণীর, হলো। তাহলে এটা তুমি পেয়ে গেলে। আবার তোমাদের দেখো এই যে বলেছিলাম C3H6O, C3H6O, এটা দিয়ে তুমি কি পাচ্ছ, দেখো কার্বনের এই ডাবল বন্ড দিলে এই কার্বন, তাহলে এইখানে তিনটে হাইড্রোজেন 1 2 3, এখানে 1 2 3, তাহলে দেখো CH3CO CH3, তাহলে এখানে ফাংশনাল গ্রুপটা কি আছে, কিটোন, কিটোন। আবার দেখো এখানে কি তৈরি করতে পারি, দেখো এইভাবে তৈরি করতে পারি, দেখো কার্বন কার্বন করলাম, এখানে তোমার C দিলাম, ডাবল বন্ড O দিলাম, এখানে H দিলাম, মানে অ্যালডিহাইড দিলাম, হ্যাঁ, এখানে H দিলাম, এখানে তোমার তিনটে হাইড্রোজেন দিলাম, বেশ। দেখো খুব ভালো করে দেখো, C3 তিনটে হাইড্রোজেন কার্বন আছে, দেখো 6টা হাইড্রোজেন, এই যে তিনটে হাইড্রোজেন, দুটো 5টা, 6টা আছে। দেখো তোমাদের এখানে কি আছে না, শৃঙ্খলের অর্থাৎ গঠনের পার্থক্য। কিরকম গঠনের পার্থক্য, এখানে কার্বন আর অক্সিজেনের ডবল বন্ড আছে, এখানেও কার্বন অক্সিজেন ডবল বন্ড আছে, কিন্তু এটা দুটো কার্বনের মাঝখানে, মানে এই কার্বনটা আরো দুটো কার্বনের সঙ্গে যুক্ত, এবারে এই কার্বনটা একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত, মানে এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, হলো। তাহলে দেখো দুটো ফাংশনাল গ্রুপের তোমার কি হলো, আইসোমার তৈরি হলো। দিস আর কল্ড ফাংশনাল গ্রুপ আইসোমারজেন। এই প্রসঙ্গে আরেকটা কথা তোমাদের মনে করিয়ে দিই, এখানে কিন্তু কার্বন অক্সিজেন ডবল বন্ড আছে, ফলে যৌগের মধ্যে দ্বিবন্ধন আছে, এখানেও দ্বিবন্ধন আছে, কিন্তু এরা কেউই কিন্তু অসম্পৃক্ত যৌগ নয়, তার কারণ এদের দ্বিবন্ধনটা আছে কার্বন কার্বনের মধ্যে নয়, আছে কার্বন অক্সিজেনের মধ্যে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের ফাংশনাল গ্রুপ আইসোমারজেনটা কিভাবে বাড়িতে প্র্যাকটিস করবে বা কি রকম ভাবে সম্ভব। চলো এবার আমরা আলোচনা করি পজিশনাল আইসোমার। পজিশনাল আইসোমারে কি বলেছিলাম না, একই আণবিক সংকেত তো হবেই, সঙ্গে কি হবে, কার্যকরী মূলকটাও একই থাকবে, আর কি হবে, তাদের শুধু অবস্থানের পার্থক্য হবে। অর্থাৎ কোথাও থাকবে 1 নম্বর কার্বনে, কোথাও থাকবে 2 নম্বর কার্বনে, বা কোথাও থাকবে অন্য কার্বন, অর্থাৎ তাদের অবস্থানের পার্থক্য হবে। মনে করো তোমাদের আমি বিউট 1 ইন আর বিউট 2 ইনের কথা বলেছিলাম, আমি যদি কার্বনটা একটু বাড়িয়ে নিই, তাহলে 5টা কার্বন নিলাম, তাহলে 5টা কার্বনের একটা তুমি চেন তৈরি করো, 1 2 3 4 5, আরেকবার লিখে নাও, হ্যাঁ লিখে নিয়েছো, বেশ। এবার তুমি ডবল বন্ড দেবে, তাহলে ডবল বন্ড তুমি এখানে দিতে পারো, এটার ক্ষেত্রে তুমি এখানে দিতে পারো, ঠিক আছে। এবার দিয়ে দেখো, তাহলে এবারে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করো, তোমাকে হাইড্রোজেন আর বন্ড দেওয়ার দরকার নেই, এখন শিখে ফেলেছো। তাহলে এখানে দুটো হাইড্রোজেন দিয়ে দিলে, যেহেতু দ্বিবন্ধন ছিল, দেখো এই কার্বনটা 2 একে 3 আছে, মানে আর একটা হাইড্রোজেন প্রয়োজন আছে, এখানে কার্বনের কি আছে, দুটো ছিল আর দুটো প্রয়োজন আছে, এখানে দুটো ছিল আর দুটো প্রয়োজন আছে, এখানে একটা ছিল, 3টে প্রয়োজন আছে। তাহলে একইভাবে এখানে একটা বন্ড আছে, মানে 3টে হাইড্রোজেন প্রয়োজন আছে, এখানে 3টে বন্ধন আছে, মানে একটি হাইড্রোজেনের প্রয়োজন আছে, এখানেও একইভাবে একটি হাইড্রোজেন প্রয়োজন, এখানে দুটো হাইড্রোজেন, এখানে 3টে হাইড্রোজেন। এবার দেখো তো তুমি এখনো পর্যন্ত যা যা শিখেছো সবটাই তুমি মেলাতে পারলে কিনা। যেহেতু এটা একটা অ্যালকিন শ্রেণীর যৌগ, তাহলে অ্যালকিনের সাধারণ সংকেত কি ছিল, CnH2n, তার মানে এখানে n ইকুয়াল টু কত আছে, 5। যদি 5 থাকে তাহলে কি হবে, C5H10। দেখো তো এখানে 10টা হাইড্রোজেন দুটোর ক্ষেত্রে আছে কিনা, দেখো 2 3 5 7 3 10 আছে, এক্ষেত্রে দেখো 3 4 5 6 7 3 10, তাহলে দুটোর ক্ষেত্রে আণবিক সংকেত একই, দুটোর ক্ষেত্রে কার্যকরী মূলক একই, কি আছে, অ্যালকিন, কিন্তু অবস্থানের পার্থক্য। এটা আছে প্রথম মানে এর বন্ডেই ডাবল বন্ড, এটা আছে সেকেন্ড পজিশনে ডাবল বন্ড, তাহলে এই যে অবস্থানের পার্থক্য, তাহলে এটা হচ্ছে একটা পজিশনাল আইসোমার। তাহলে তোমাদের আমি যেটা পিপিটিতে দেখিয়েছিলাম বিউট 1 ইন বিউট 2 ইন, তাহলে এখানে তুমি পেয়ে গেলে পেন্ট 1 ইন পেন্ট 2 ইন। কারোর যদি মনে হয় যে আচ্ছা এখানে ডবল বন্ড হতে পারে না, দেখো এখানে হতে পারে কিনা, মনে হতেই পারে তোমাদের, তাহলে এখানে দিয়ে দাও, যা মনে হবে একবার নিজেরা চেষ্টা করো, এখানে ডাবল বন্ড দেবো, তাই তো, বেশ দিয়ে দাও। এবার দিয়ে তুমি ফিল আপ করো, দেখো এখানে কটা, 3টে, এখানে 2টো, এখানে কটা, একটা, এখানেও একটা,
এখানে 3টে, সংকেত তো একই হলো। ভালো করে খেয়াল করে দেখো, এখানে 2 নম্বর পজিশনে ছিল ডাবল বন্ড, এক্ষেত্রেও যদি আমরা কাউন্ট করি ডান দিক দিয়ে তখন কিন্তু 2 নম্বর পাবো, অর্থাৎ এইটা একই যৌগ। ঠিক আছে, ফলে এটা এদিকে পরস্পরের আমি কিন্তু আইসোমার বা সমবায় বলতে পারবো না। ঠিক আছে, যেহেতু দুটো কিন্তু একই যৌগ। বুঝতে পেরেছো? বেশ, এইবার বিষয়টা হচ্ছে দেখো, যদি তুমি আরো কার্বন সংখ্যা বাড়িয়ে নাও তাহলে আরো হবে। যেমন ধরো যদি ট্রিপল বন্ড দেখো, মনে করো ট্রিপল বন্ডের একটা এক্সাম্পল দেখো, ধরো তুমি 4টে কার্বন নিলে, বেশি কার্বন নিতে হবে না, 4টে নিলে, 4টে কার্বনের দুটো চেন তৈরি করে ফেলো। হ্যাঁ, খাতাতে তৈরি করে ফেলো, লিখে দিয়েছো। তাহলে একটা ট্রিপল বন্ড দেবো, কোথায় দেবো? দেখো এখানে ট্রিপল বন্ড দিয়ে দিলাম, এটার ক্ষেত্রে এখানে দিলাম, হয়ে গেল। তাহলে বাকি কি করবো? হাইড্রোজেন দিয়ে ব্যালেন্স করবো। এর 3টে বন্ধন আছে, তাহলে একটা হাইড্রোজেন দিয়ে দেবো। এর 4টে অলরেডি হয়ে আছে, দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এর 2টো হাইড্রোজেন লাগবে, এর 3টে হাইড্রোজেন লাগবে। এর ক্ষেত্রে 3টে হাইড্রোজেন লাগবে, এই কার্বনের কোনো হাইড্রোজেন প্রয়োজন নেই, যেহেতু অলরেডি 4টে বন্ধন আছে। এই কার্বনটারও 4টে বন্ধন হয়ে গেছে, কোনো প্রয়োজন নেই, কিন্তু এর প্রয়োজন আছে 3টে। তাহলে এটা দেখো একটা অ্যালকাইন শ্রেণীর যৌগ, তাই নয় কি? তাহলে অ্যালকাইনের সাধারণ সংকেত কি ছিল? এখন মিলিয়ে নাও, CnH2n-2। আমি একটু তোমাদের ব্যাক ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি যে যা যা তোমরা শিখেছো সবটা কিন্তু মেলাতে পারছো কিনা। দেখো আমি যদি এখানে C4 লিখি, C4, তাহলে H কত হবে? 4 দুগুণে 8 - 2, তাহলে কত হবে? 6। C4H6, ঠিক আছে, দেখে নাও H6 আছে কিনা। এই যে 1 3 3 6 আর 3 3 6, তাহলে মিলেছে। তাহলে এই দুটো পরস্পরের আইসোমার। কি ধরনের আইসোমার? দেখো এখানে যে ট্রিপল বন্ড আছে, অ্যালকাইন আছে, এই অ্যালকাইনটা প্রথম বন্ধনে আছে, এখানে আছে দ্বিতীয় পজিশনে, তাহলে এটা ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড পজিশন, তাহলে এটা পজিশনাল আইসোমার। ক্লিয়ার হয়েছে? তাহলে তোমরা চেন আইসোমার, ফাংশনাল গ্রুপ আইসোমার এবং পজিশন আইসোমার নিশ্চয়ই শিখতে পেরেছো। বেশ, তাহলে আজকের আমরা কিন্তু এই টোটাল ফাংশনাল গ্রুপ কি জিনিস সেটা শিখলাম। এবার তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে আমরা হোমোলোগাস সিরিজ বা সমগণীয় শ্রেণী তৈরি করতে পারি। যে কোনো একটা এক্সাম্পল তোমরা দেখে নাও, নিজেরা করতে পারবে। দেখো সমগণীয় শ্রেণী কাকে বলেছিলাম? বলেছিলাম যে একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশিত, একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশিত। যেমন ধরো অ্যালকোহল, আমি প্রথম যেটা তোমাদের শেখাবো সেটা হচ্ছে অ্যালকোহল শ্রেণী। অ্যালকোহলের কি ছিল সাধারণ সংকেত? দেখো CnH2n+1 OH, এই ছিল আমাদের অ্যালকোহলের সাধারণ সংকেত। তাহলে কি n = যদি আমি 1 বসাই, তাহলে এখানে মান বসিয়ে দাও, C1 মানে C, তাহলে 1 বসালে এখানে কত হবে? 2 × 3 মানে CH3OH, তাহলে এটা হচ্ছে মিথাইল অ্যালকোহল। তুমি n এর মান এখানে 2 বসাও, তাহলে কি হবে? C2, এখানে 2 × 4 = 5, তার মানে H5OH, ঠিক আছে, তাহলে C2H5OH ইথাইল অ্যালকোহল। যদি এখানে 3 বসাও, তাহলে বসিয়ে দাও C3, আর 3 × 6 = 7, তাহলে H7OH, তাহলে এটা হচ্ছে প্রোপাইল অ্যালকোহল বা প্রোপানল। n = 4 বসাও, তাহলে কি হবে? C4H9OH, হয়েছে, তাহলে বিউটানল হয়ে গেল। এইবার দেখো, তাহলে আমাদের এই যে শ্রেণী আমরা এরকম ডট ডট পাবো, এরকম করতেই পাবো, যতদূর চলবে ততদূর পাবো। তাহলে আমরা যে শ্রেণীটা পেলাম, এই শ্রেণীর মধ্যে কি কি দেখছি না, প্রত্যেকটি যৌগ একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশিত, এরা প্রত্যেকেই একই কার্যকরী মূলক যুক্ত, প্রত্যেকের মধ্যে দেখো OH আছে, এবং এদের একই সাধারণ প্রস্তুত প্রণালী যোগ্য। মানে আমরা দেখি পরবর্তীতে শিখবে, ধরো কার্বক্সিলিক অ্যাসিড থেকে যদি আমরা বিজারণ করি তাহলে অ্যালকোহল পাই আমরা। তাহলে মিথাইল অ্যালকোহল যে পদ্ধতিতে পাবো, ইথাইল অ্যালকোহল সেই পদ্ধতি, প্রোপাইল অ্যালকোহল, বিউটাইল অ্যালকোহল সব একই পদ্ধতিতেই পাবো। অন্তত অ্যাটলিস্ট একটা কমন তোমার মেথড অফ প্রিপারেশন থাকবেই। আর কি বলেছি? পরপর অবস্থিত দুটো যৌগের মধ্যে, যেমন ধরো এই যৌগের সাথে এই যৌগের কি পার্থক্য থাকবে? CH2 পার্থক্য থাকবে। মানে দেখো এর সাথে CH2 যোগ হলো, পরের সাথে CH2 যোগ করলে তুমি তার পরে যৌগটা পাবে, এর সাথে এটা যোগ করলেও তুমি CH2 পাবে। অর্থাৎ এইভাবে CH2 করে করে তোমার কি হবে? বাড়তে থাকবে। এবং এইভাবে যে যৌগ শ্রেণী পাওয়া যাবে, এটা হচ্ছে একটা সমগণীয় শ্রেণী। দেখো এখন যদি তোমাদের প্রশ্ন দেওয়া হয়, মনে করো আমি এখান থেকে একটা প্রশ্ন তৈরি করে দিলাম, বললাম যে C5HXOY এটা হচ্ছে মিথানলের সমগণ। কার সমগণ? মিথাইল অ্যালকোহল, মিথানল, এর সমগণ, তাহলে X
আর ওয়াই কত হবে, এটা কি বলা সম্ভব হবে? এক্স আর ওয়াই কত হবে? হ্যাঁ, বলা সম্ভব হবে। কিভাবে পাবে সেটা দেখো, খুব সহজ উপায়। তুমি মিথানল আছে, মিথানলে কটা কার্বন আছে? একটা কার্বন। তোমাকে যেতে হবে কটা? 5টা কার্বন। তার মানে আরো 4টে কার্বন বাড়তে হবে। তা কার্বন তো এইভাবে বাড়ে না, বাড়ে কি CH2 করে বাড়ে। তাহলে খুব সহজে আমি যদি এখানে এর সাথে খুব সহজে বলছি, এই CH3 পরে CH2 কটা অ্যাড করতে হবে? 4টে। যদি তুমি অ্যাড করে নাও, যোগ করলাম, করে একবার ডিরেক্ট এখানে পৌঁছে গেলাম। দেখো C5 হলো 5টা কার্বন, একটা কার্বন আর এই 4, 5টা কার্বন পেয়ে গেলাম। তাহলে এটা ম্যাচ করেছে। এইবার এটাকে তুমি সংকেত আকারে লেখো এইভাবে। তাহলে কি পাবো? C5 পেলাম। H কত পেলাম? দেখো এখানে কটা আছে? 3। এখানে কটা আছে? 4 দুগুণে 8, 3 11, এই 1 12। তার মানে H12। ও কটা আছে? একটা। তাহলে এই হচ্ছে ওর সংকেত। ঠিক আছে, এই হচ্ছে ওর সংকেত। তাহলে দেখো 5 মিলেছে, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? এবার কম্পেয়ার করে এই দুটো সংকেতের মধ্যে এক্স এর ভ্যালু কত হচ্ছে? এইটা হচ্ছে এক্স ছিল, এটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স এর ভ্যালু কত? 12। আর ওয়াই ভ্যালু কত পেয়ে গেলে? 1। তাহলে এইভাবে কিন্তু তোমরা যদি তোমাদের একটু উচ্চতর প্রশ্নপত্র যদি আসে বা তোমরা করতে চাও, তাহলে কিন্তু এইভাবে আমরা বের করতে পেরে যাব। মনে করো তোমাকে একটা প্রশ্ন দেওয়া হলো যে আচ্ছা ওটা 5 দিয়েছিলাম, চলো আমরা যদি দেখি 4 বলা হলো। C4 HXOY, এটা হচ্ছে কার সমগণ? এটা হচ্ছে মনে করো অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড তোমরা শিখেছো, CH3COOH এর সমগণ। তাহলে তোমাকে বের করতে হবে একই প্রশ্ন, এক্স এর মান কত, ওয়াই এর মান কত। যদি মনে করো এই প্রশ্ন যদি তোমাদেরকে করতে বলা হয়, তাহলে কিভাবে করব? তোমার কাজ হচ্ছে, আবার বলছি, কার্বনটাকে মেলাবে। দেখো তোমাকে যেটা বলে দেওয়া আছে সেটাকে মেলাতে হবে। কার্বন কত দেওয়া আছে এখানে? 4। তোমার এই যোগে কার্বন কটা আছে? দুটো। দেখো 1 and 2। তাহলে তোমাকে আর কটা কার্বন বাড়াতে হবে? আরো দুটো কার্বন বাড়াতে হবে। দুটো কার্বন বাড়ানো মানে কি? দুবার দুটো CH2 বাড়ানো। তাহলে তোমাকে যোগটা কিভাবে লিখতে হবে? দেখো CH3, দেখো আমি এই CH2 একবার বাড়িয়ে দিলাম, একটা, আর একটা CH2 দিলাম, তাহলে দুটো দিলাম, দিয়ে কি ছিল? COOH। তার মানে খুব ভালো করে দেখো, এই যে যৌগটা আছে এটার উচ্চতর সমগণ। তাহলে এই উচ্চতর সমগণ কি হলো? দুটো CH2 বেড়েছে, তাই নয় কি? এবারে সাধারণ সংকেত যদি আমি একসাথে লিখি, তাহলে এখানে কি লিখবো? লিখবো C4। দেখো 1 2 3 4, হাইড্রোজেন কটা আছে? 3 দিয়ে 5 দিয়ে 7 8। তাহলে H8 আর অক্সিজেন কটা আছে? দুটো। একবার ভালো করে চেক করে নাও, C4 হলো, আর হাইড্রোজেন কটা আছে? 3 দিয়ে 5 দিয়ে 7 1 8, লিখেছি 8। অক্সিজেন কটা আছে? 2। তাহলে এবার এই সংকেতটার সাথে এই সংকেতটা তোমার কম্পেয়ার করতে হবে। তাহলে এক্স এর জায়গাতে কত আছে? 8। তাহলে এক্স এর ভ্যালু কত হলো বলো? 8। আর ওয়াই কত আছে? 2। তাহলে ওয়াই এর ভ্যালু হলো 2। তাহলে আশা করি সমগণীয় শ্রেণী এবং এই সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর তোমরা অনায়াসে করতে পারবে। ঠিক আছে, তাহলে আশা করি এই পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। হ্যাঁ দেখো, আমরা এই দ্বিতীয় পর্বের ক্লাসে আমরা বিভিন্ন যে ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন তার যেমন গঠন দেখলাম, তেমন জৈব যৌগের অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ধর্ম নিয়ে আমরা আলোচনা করলাম। যেমন কার্যকরী মূলক এবং কার্যকরী মূলক ঘটিত যে যে তার প্রপার্টি হয় সেগুলো যেমন বিস্তারিত আলোচনা করলাম। বিভিন্ন যৌগ শ্রেণী পাওয়া যায় সেগুলো আলোচনা করলাম। এছাড়াও আমাদের যে সমবায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত, আমাদের শৃঙ্খল ঘটিত সমবায়তা, আমাদের কার্যকরী মূলক ঘটিত সমবায়তা এবং অবস্থান ঘটিত সমবায়তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। আর আমরা শিখলাম সমগণীয় শ্রেণী, তাদের ধর্ম এবং সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নপত্র নিয়েও আলোচনা করলাম। আজকের ক্লাস আপাতত তোমাদের এই পর্যন্ত। তোমরা এগুলো বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে। আর যদি কোনো সমস্যা থেকে থাকে নিশ্চয়ই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার সাথে যোগাযোগ করবে। সবাইকে আরো একবার ধন্যবাদ।